নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্ত ফিরে গেছে সরকার। তিনি বলেছেন, সরকার কিছু ক্ষুদ্র ও উগ্র জনগোষ্ঠীর কাছে জিম্মি হয়ে গেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে তো সংশয় আছে। একটু আগে রাজ্জাকের ভাই সংশয় প্রকাশ করলেন। শুধু একটা বিষয় রাজ্জাকের ভাইকে একটু মনে করিয়ে দিই। রাজ্জাক ভাই একসময় বলেছিলেন যে বিরোধিতা করে না, বিরোধিতা করছি না, একসময় বলেছিলেন যে ডক্টর ইউনূসের কথাই সংবিধান। তাইলে ওই কথা অনুযায়ী, মানে রাজ্জাকের ভাইয়ের কথা অনুযায়ী তাহলে কথা বলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সংবিধান। হ্যাঁ, তো ওই কথাই আমি উত্তরটা খালি দেই যে নির্বাচনটা ওইভাবেই হচ্ছে। উনি বলছেন উনি বলছেন তাই হচ্ছে। আমি বললে তো হবে না, এটা তো নির্বাচন কমিশন বলবে। অন্তর্বর্তী সংবিধান অনুযায়ী উনি বলেছিলেন আর কি, অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক আমি নির্বাচনের তফসিল বলুক না। এখন যেটাই হোক, মানে ঘটনাটা হচ্ছে এটাই যে বললে বৈধতা পায়, কিন্তু মূল কথা হচ্ছে রাজ্জাক ভাই যেটা বলবেন ওটাই আইন। না না, এই যে তামাশা করেন না, আমি সেটা বলি নাই। তবে এই কথা একদম ভুল। মোমেন সাহেবের সাথে আমার জীবনে দেখাও হয় নাই। উনি বলে দিল যে আমার সাথে নেই ঘনিষ্ঠতা আছে। তবে জিনিসটা আমার কাছে মজা লেগেছে। অনেক উদাহরণ দিয়েছেন, অনেক প্রশংসা করেছেন, কিন্তু একটা ব্যাপার চিন্তা করেন যে মোমেন সাহেব চলে গেছেন, তো চলে তো গিয়েছেন, ভালো কথা। আমি দেখলাম যে তার একটা আমূল পরিবর্তন হয়েছে। যতদিন মন্ত্রী ছিলেন, সত্য কথা বলতে আমার ধারণা ছিল ওনার অনেক সুন্দর কেশ বাহার আছে। আমি দেখলাম ওনার চুল নাই, দেখলাম অনেক না, ফ্রেঞ্চ কাট না, ভালোই দাড়িটা সুন্দর, ভালোই লাগছে, খারাপ লাগে। তো রাজনীতিবিদরা না এরকমই করেন, ক্ষমতায় থাকলে একরকম চেহারা, ক্ষমতা না থাকলে আরেক চেহারা তারা আবির্ভূত হন। আবার ধরেন আমরা দেখেছিলাম যে তরুণদের রাজনৈতিক দলে নির্বাচনের আগে তারা ভিন্ন ভিন্ন পোশাক আশাক পরেন। আমি দেখলাম যে সারোয়ার তুষার থেকে শুরু করে নাসিরুদ্দিন পাটোয়ারি সবাই মাথায় টুপি দিয়ে একটা ইসলামী লেবাস ধারণ করেছেন। আল্লাহ মালুম, এটা আল্লাহ জানেন কার মনে কি আছে। কিন্তু আমি মোমেন সাহেবটা দেখে বেশ অবাক হয়েছি, কারণ মানে পতন তো অনেক ধরনের হয়। আমাদের মতো লোক যাদের বয়স বাড়ছে, কিছু কেশের পতন হয়, তাই না? কিন্তু আমি দেখলাম যে ওনারও হলো, এবং ওনার হয়তো আগেই ছিল। কেন এই রসিকতাটা করছি? এই রসিকতাটা এই জন্য করছি যে আপনি যে আমাকে প্রশ্ন করলেন যে নির্বাচন ঠিক মতো হবে কিনা, নির্বাচন ঠিক মতো হবে কিনা এই প্রশ্নটি জাগিয়ে দিয়েছে এই সরকারের ভেতরে কিছু মানুষ। আমরা মনে আছে একজন উপদেষ্টা বলেছিলেন, 54 বছর আপনারা কি করেছেন? তখন লোকে ভেবেছে এরা আরো থাকতে চায়। আবার আমরা এটাও শুনেছি 15 বছর 50 বছরও নাকি লোকে চাইছে এই সরকার থাকুক। তখনও মানুষের মনে একটা ধারণা জন্মেছে যে ওনারা তো তাহলে থাকতে চায়। তারপরে এই কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে প্রেস সচিব বলেছেন যে মার্চ মাসে প্রধান উপদেষ্টা জাপানে যাবেন বেড়াতে। মার্চ মাসে তো ওনার প্রধান উপদেষ্টা থাকার কথা না। মার্চ মাসে নতুন নোবেল লরিয়েট, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ফোনের অন্যতম, গ্রামীণ টেলিকমের মাধ্যমে অন্যতম অংশীদার, পৃথিবীব্যাপী স্বনামধন্য আমাদের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার জাপান যাওয়ার কথা। কিন্তু উনি বলেছেন যে উনি জাপান যাবেন, বা কোথায় যেন যাবেন, জাপান বা কোনো বিদেশে যাবেন। আমি এক্স্যাক্টলি জাপান বলেছিলেন, জাপানের জাপানে। হ্যাঁ, তো উনি এখন এটা ঘোষণা দিচ্ছেন। উনি নিজেই তো তখন প্রধান উপদেষ্টা প্রেস সচিব থাকার কথা না, তাহলে মার্চ মাসের শিডিউল উনি এখন কেন দিচ্ছেন? তাহলে মানুষের মনে একটা ধ্যান ধারণা জন্মাতে থাকে যে যাবে নাকি যাবে না, হবে নাকি হবে না। তারপরে একটা বক্তব্য এসেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমা চায় বা চাইতো, তাহলে তো রিকনসিলিয়েশনের একটা সুযোগ ছিল। ক্ষমা চাওয়ার জন্য কি কোনো কর্তৃপক্ষ তৈরি করা হয়েছিল? কোথায় গিয়ে ক্ষমা চাইতো? কোন জায়গা থেকে চাইতো? কোনো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন ঘোষণা করে কাউকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল? যাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তারা কি ক্ষমা চাইলে ক্ষমা পাবে? তাহলে এরকম একটা কথা বললেও কিন্তু মানুষের মনে এক ধরনের অদ্ভুত ধারণা তৈরি হতে থাকে। তাহলে কি ক্ষমা করার একটা লক্ষণ দেখা দিল? তো এরকম মানুষের মনে হাজারো দ্বিধা দ্বন্দ্ব। তারপরে ধরেন বলা হলো যে তরুণরা ওয়েল প্ল্যান্ড, এবং তারা একটা রাজনৈতিক দল করেছে, এবং তারা অনেকে পাশও করবে, এবং তাদের মধ্যে থেকে কেউ মন্ত্রীও হতে পারে। কে পাস করবে আর কে ফেল করবে? অনেকে পাস করবে না অল্পে পাস করবে, আপনি কি করে বলতে পারেন? আর শুধু অনেকে পাস করবে, শুধু তরুণদের তো দাঁড়িয়েছেই ধরেন জামাতের কাছ থেকে সিট নিয়ে মনে করেন 30টা, ধরেন 40টা, 40 জনের 40 জনই জিতবে। তরুণরা তো 40 জনের মধ্যে অনেকে জিতলে কত পার্সেন্ট জিতলে অনেক হবে? 4 জন, 16 জন, 32 জন ধরেন জিতলো, আবার মন্ত্রীও হবে, এটাও বলেছেন। তার মানে কি? তার মানে এটা ওয়ান কাইন্ড অফ সফট ইনস্ট্রাকশন যে যদি জিতে
তবে মন্ত্রী বানাইও, অথবা জিতলে পরে কিন্তু মন্ত্রী হইব, সবাইকে জানাই দিল। তাতে করে কি করা হলো? প্রার্থীর সাথে প্রার্থীর পার্থক্য তৈরি করা হলো। আমি দেখলাম শারমিন মুর্শিদ, কুসুম শিকদার এবং তাসনিম যারা একটা সচেতনতামূলক গানে অংশ নিচ্ছেন। এই গানটা যদি গণমাধ্যমে প্রচারিত হয় ইলেকশনকালীন সময়ে, তাহলে কি এইখানে একজন প্রার্থী অতিরিক্ত সুবিধা পাবেন না? এবং তার পাশে একজন উপদেষ্টা দাঁড়িয়ে আছেন, এটা ঘন ঘন লোকে দেখবে না? এই উপদেষ্টা কি অন্য দলের নারী প্রার্থীকে এখানে ডেকেছেন, কিংবা অন্য কোনো স্বতন্ত্র নারী প্রার্থীকে এখানে ডেকেছেন? ডাকেন নাই। এগুলা সবই তো হচ্ছে নিরপেক্ষ অবস্থানের লঙ্ঘন। জি, আমাকে এবার আপনি বিরতিতে যাবেন আমি জানি। বিরতিতে যাওয়ার আগে শুধু আরেকটা কথা বলি। এই যে এত সব প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এত সব প্রশ্ন উত্থাপনের সুযোগ কারা তৈরি করে দিচ্ছেন? কারা দিলেন? এই শারমিন মুর্শিদ জানেন না যে ওনার এটা করা উচিত না? উনি একজন নির্বাচনের প্রার্থীকে পাশে নিয়ে জাগো বাংলাদেশ বলে গান গাওয়ার দরকার নাই, এটা উনি জানেন না? উনি তো পারিবারিকভাবে উপদেষ্টা লেগেসি বহন করছেন। ওনার পারিবারিকভাবে এক ধরনের লেগেসি আছে উপদেষ্টা হইবার। ফলে এই দেবপ্রিয় দাদা যা বলেছেন একদম সঠিক বলেছেন। জি।